সুপ্রিয় শিক্ষার্থীরা, রাঙামাটি সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আকরামুল হক, লেকচারার, আইসিটি ডিপার্টমেন্ট, রাঙামাটি সরকারি কলেজ। আমাদের আজকের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। আমরা বিগত কয়েকটি ক্লাসে এই নেটওয়ার্কিংয়ের বিভিন্ন অংশ নিয়ে ক্লাস করেছি আমরা। এর মধ্যে নেটওয়ার্ক টপোলজি, নেটওয়ার্কিং ডিভাইস এবং নেটওয়ার্কের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আমরা জেনেছি। এছাড়া আমরা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে একটি ক্লাস করেছি। আজকে আমরা এই ক্লাসে এই নেটওয়ার্কিং টপোলজি, নেটওয়ার্কিং ডিভাইস, নেটওয়ার্কিং প্রকারভেদ ইত্যাদি থেকে বিভিন্ন যেসব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স রয়েছে তা সলভ করার চেষ্টা করব। তো শুরু করা যাক। এই যে দেখো, আমরা সাধারণত পরীক্ষায় এরকম কিছু টপোলজি সংক্রান্ত কোয়েশ্চেন আমরা দেখে থাকি সৃজনশীল কোয়েশ্চেন সমূহে। এই যে দেখো, যেমন চিত্র 1-এ একটা ডায়াগ্রাম দেয়া আছে, ডায়াগ্রাম টাইপের। এখানে দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট নোডের সাথে এখানে প্রত্যেকটি একটা কম্পিউটার বোঝাচ্ছে, সাথে বাকি 3টি নোড কানেক্টেড রয়েছে। একে আমরা পড়েছিলাম স্টার টপোলজিতে একটি কেন্দ্রীয় নেটওয়ার্কিং ডিভাইস বা কম্পিউটারের সাথে বাকি সবগুলো কম্পিউটার সংযুক্ত থাকে। তাহলে এটি স্টার টপোলজির একটি অংশ বলতে পারা যায়। চিত্র 2-এ তোমরা দেখো যে দেখা যাচ্ছে এখানে মাঝখানে একটি মূল ডাটা তারের মতো একটি তার রয়েছে, যার সাথে বাকি 4টা কম্পিউটার বা নোড সংযুক্ত করা আছে। এসব ক্ষেত্রে আমরা এদেরকে বলে থাকি বাস টপোলজি। বাস টপোলজি এরকম একটা মেরুদণ্ড, মূল ডাটা তার থাকে, যেখানে বাকি নেটওয়ার্কের অংশগুলো সংযুক্ত করা থাকে। চিত্র 3-এ দেখো, চিত্র 3-এ আমরা দেখতে পাচ্ছি C1, C2, C3, C4 প্রত্যেকটির সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত রয়েছে। আমরা মেশ টপোলজিতে পড়েছিলাম যে মেশ টপোলজির অন্তর্গত প্রত্যেকটি কম্পিউটার বা কম্পিউটার সম্পর্কিত ডিভাইসগুলো একটি আরেকটির সাথে সংযুক্ত থাকবে। চিত্র 3-এ আমরা অনুরূপ দেখতে পাচ্ছি, তাই এটাই হচ্ছে মেশ টপোলজি। চিত্র 4-এ দেখো, চিত্র 4-এ আমরা রিং টপোলজি যেভাবে পড়েছিলাম যে একটি লুপ বা বৃত্তাকারে একটি নেটওয়ার্ক যে টপোলজির মধ্যে বিভিন্ন কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে সংযুক্ত থাকে। এখানেও ধরো লুপ আকারে একটি আরেকটি কম্পিউটারের সাথে সংযুক্ত রয়েছে। এটি হচ্ছে আমাদের রিং টপোলজি, চিত্র 4। এরপর এই যে পাশের চিত্রটি দেখা, একদম ডান পাশে যে উপরে 1, 2, 3 যেটা রয়েছে ওটা রিং টপোলজি আকারে আছে, এবং নিচে 2, 3, 4, 5 বাস টপোলজি আকারে রয়েছে। এই পুরোটি মিলে একটি অবশ্য হাইব্রিড টপোলজি গঠন করেছে। নিচে চিত্র 5-এ দেখো, এটা একটি মেশ টপোলজির উদাহরণ। চিত্র 6-এ দেখো, এটা লুপ আকারে রয়েছে, যে একটি প্রান্ত আরেকটি প্রান্তের সাথে সংযুক্ত। এটি হচ্ছে রিং আকারের টপোলজি। চিত্র 7-এ দেখো, যে আমরা পড়েছিলাম যে টপোলজিতে এর অন্তর্গত কম্পিউটার বা কম্পিউটার সম্পর্কিত ডিভাইসগুলো একটি সাথে আরেকটি এমনভাবে সংযুক্ত হয় যা দেখতে অনেকটি গাছের শাখা প্রশাখার মতো মনে হয়। ওই ধরনের টপোলজিকে ট্রি টপোলজি বলা হয়ে থাকে। এইটাই হচ্ছে ট্রি টপোলজি, এভাবে গড়ে ওঠে। চিত্র 8-এ দেখো, চিত্র 8-এ মাঝখানে যদি 1, 3 আর 2 এর সাথে 4 কানেক্টেড না হতো তাহলে এটাকে একটা রিং আকার হতো, কিন্তু এখন যেহেতু মাঝখানে 1, 3 আর 2, 4 সংযুক্ত করা হয়েছে, তাহলে পুরোটা একটা মেশ টপোলজি গড়ে উঠেছে। এই চিত্রটি দেখো, চিত্র 9-এ 3 আর 4 যদি সংযুক্ত না থাকতো তাহলে কেন্দ্রীয়ভাবে 5-এর সাথে 1, 2, 3, 4 সংযুক্ত থাকতো, তখন একটি স্টার টপোলজি গড়ে উঠত। আবার চিত্র 10-এ দেখো, 3 ও 4 নং কম্পিউটার সংযোগ বাদ দিলে এটি একটি
রিং টপোলজি হয়ে যাবে। রিং টপোলজি মানে একটা লুপ আকারে 1 2 3 4 5 থাকতো। চিত্র 11তে দেখো যে এ এর সাথে বি, ডি এবং সি নং কম্পিউটারের সংযোগ যদি বাদ দেওয়া হয় তাহলে এটিকে স্টার টপোলজি হিসেবে গড়ে উঠবে। 12 নং চিত্রে দেখো, 12 নং চিত্রটি একটি রিং টপোলজি। যেভাবে এখানে একটু অন্যভাবে দেয়া আছে, কিন্তু এটি ঠিকই তুমি চিত্র দেখে বুঝতে পারবে যে একটি শেষ প্রান্ত আর একটি প্রথম প্রান্ত এভাবে করে সংযুক্ত হয়ে রিং টপোলজি কাঠামো গঠন করেছে। এখানে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত আছে। এবার আমরা এই সম্পর্কিত কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। এই প্রশ্ন নং 1-এ দেখো, প্রথম চিত্রটি দেখো, দ্বিতীয় চিত্রটি দেখো এবং তৃতীয় চিত্রটি দেখো। প্রথম চিত্রে দেখো, আমরা যেটা রিং টপোলজি পড়েছিলাম, এরকম একটি বৃত্তাকার এবং ঘুরে একটি আরেকটির সাথে সংযুক্ত আছে, এই ধরনের 4টি কম্পিউটার রয়েছে। 2 নং চিত্রে দেখা যাচ্ছে মাঝখানে একটি হাব রয়েছে, যেটাকে আমরা একটা কেন্দ্রীয় কম্পিউটার ডিভাইস বলতে পারি। এর সাথে কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3 এবং কম্পিউটার 4 সংযুক্ত আছে। 3 নং চিত্রে দেখো, যেখানে একটি সার্ভার রয়েছে এবং 5টি আলাদা কম্পিউটার রয়েছে। তারা একটি মাঝখানে একটি সোজা তার বা এটাকে আমরা যেটা পড়েছিলাম ব্যাকবোন যেটাকে বলি, মূল ডাটা তার, ওটার সাথে সংযুক্ত রয়েছে। তাহলে আমরা চিত্র থেকে বুঝতে পারি যে 1 নং চিত্রটি হচ্ছে একটি রিং টপোলজি, 2 নং চিত্রটি হচ্ছে একটি স্টার টপোলজি, আর 3 নং চিত্রটি হচ্ছে একটি বাস টপোলজি। তাহলে আমরা প্রশ্নগুলো দেখি যে রাউটার কি। প্রথম প্রশ্ন ক, রাউটার কি? আমরা জানি রাউটার এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস, যা নেটওয়ার্কের উচ্চ কম্পিউটার থেকে যে গন্তব্য কম্পিউটার রয়েছে সেখানে ডাটা পাঠায় এবং ডাটা পাঠানোর ক্ষেত্রে সে শর্টেস্ট পাথ বা সবচেয়ে ক্ষুদ্রতম পথটাকে বেছেই নেয়। 2 নাম্বার খ কোশ্চেনটি দেখি, মোবাইল ফোনের ডাটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। এটার ক্লাস আমি নিইনি এখনো, কিন্তু আমরা জানি যে মোবাইল ফোনে ফুল ডুপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত। ফুল ডুপ্লেক্স মানে একই সময়ে দুই দিক থেকে আমরা তুমি মোবাইল ফোনে কথা বললে সাথে সাথে আরেকজন যে কথা তোমার শুনছে সে কথা ব্যাক করতে পারে, দুই দিক থেকে ট্রান্সমিশন হচ্ছে, যেটাকে ফুল ডুপ্লেক্স বলে। উভয় দিকে একই সময়ে ডাটা আদান প্রদান করা যাচ্ছে। 1-এর গ নং প্রশ্ন দেখি এখন আমরা, যে উদ্দীপকের 2 নং চিত্রে নেটওয়ার্কে কোন টপোলজি অনুসরণ করা হয়েছে ব্যাখ্যা করো। যে 2 নং চিত্রে দেখো মাঝখানে হাব রয়েছে, হাবের সাথে 4টি কম্পিউটার সংযুক্ত। হাবটি একটি কেন্দ্রীয় ডিভাইস। এভাবে কিভাবে আমরা জানি স্টার টপোলজি এভাবে গড়ে ওঠে, দেখতে ছড়িয়ে থাকে, তারার মতো মনে হয়। তাহলে এই 2 নং চিত্রটি হচ্ছে স্টার টপোলজির একটি উদাহরণ। এই যে হাবের ক্ষমতা, এক্ষেত্রে হাবের ক্ষমতা যত বেশি হবে ওই নেটওয়ার্কের সংযোগ তত বেশি দেওয়া যাবে। লোকাল এরিয়া নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে এ ধরনের সংগঠন বেশি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত। এটার একটা অন্যতম সুবিধা হচ্ছে যে যেকোনো একটি কম্পিউটার যদি খারাপ হয়ে যায়, অকেজো হয়ে যায়, তাও পুরো নেটওয়ার্কে কোনো সমস্যা সৃষ্টি হবে না, বাকি কম্পিউটারগুলো সচল থাকবে। 1-এর 4 নং কোয়েশ্চেন আমরা দেখি, উদ্দীপকের 1 নং ও 3 নং চিত্রের টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক বিশ্লেষণ করো। 1 নং চিত্রটি হচ্ছে একটি রিং টপোলজির কাঠামো এবং 3 নং চিত্রটি হচ্ছে একটি বাস টপোলজির কাঠামো। এই দুটির মধ্যে রিং টপোলজি থেকে বাস টপোলজি অধিক সুবিধাজনক। কারণ হচ্ছে যে এই যে রিং টপোলজিতে একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে এভাবে বৃত্তাকার ভাবে সংযুক্ত থাকে। এই টপোলজিতে যদি কোনো শুরু বা শেষ, যেহেতু কোনো শুরু বা শেষ সীমা থাকে না, যদি একটি কম্পিউটার তোমার অকেজো বা নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কে সমস্যা হবে এবং সবগুলো কম্পিউটারই কাজ নাও করতে পারে। কিন্তু বাস টপোলজির ক্ষেত্রে যেহেতু সবগুলো কম্পিউটার বা কম্পিউটার সম্পর্কিত ডিভাইসগুলো একটি মূল ডাটা তারের সাথে সংযুক্ত, তাহলে
যে কোনো সিঙ্গেল কম্পিউটার যদি অকেজো হয়ে পড়ে যায় তাতেও বাকি কম্পিউটারগুলোতে কোনো এফেক্ট হবে না। তাই বলা যায় যে বাস টপোলজি ৩ নং চিত্র টপোলজি বাস টপোলজি অপেক্ষাকৃত বেশি সুবিধাজনক। তাছাড়াও এটি ব্যয়বহুল, তোমার রিং টপোলজির চেয়ে অতটা ব্যয়বহুল নয়, ব্যবহার করা সুবিধাজনক। এই যে দেখো, আমরা স্টার টপোলজি এতক্ষণ যেটা ব্যাখ্যা করেছিলাম, মাঝখানে একটি হাব বা সুইচ কেন্দ্রীয় নেটওয়ার্কিং ডিভাইস রয়েছে, বাকিগুলো হচ্ছে এর সাথে বাকি সব কম্পিউটারগুলো সংযুক্ত করা আছে। যে রিং টপোলজি এবং বাস টপোলজি, আমরা যে 4 নং কোশ্চেনটি ছিল কোনটি বেশি সুবিধাজনক, এর মধ্যে এই যে দেখতে পাচ্ছি আমরা এই বাস টপোলজিতে যেহেতু একটি ওই ব্যাকবোন, যেটা মূল ডাটা তার বলে, ওটার সাথে সবগুলোই সংযুক্ত, যতক্ষণ না মূল ডাটাটা কোনো সমস্যা হচ্ছে ততক্ষণ পুরো সিস্টেম মোটামুটি ভালো থাকবে, এই জন্য এটি বেশি সুবিধাজনক। তাছাড়া এখানে তার কম লাগে, যদি সিগন্যালটাকে বর্ধিত করতে হয় তাহলে রিপিটার ব্যবহার করা যায়, তাই রিং টপোলজির চেয়ে বাস টপোলজি অধিকতর সুবিধাজনক। এখন আসলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। এখানে বলা আছে একটি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় 25টি নতুন কম্পিউটার দিয়ে আইসিটি ল্যাব স্থাপনের ব্যবস্থা করলেন। ল্যাবটি নেটওয়ার্ক স্থাপনের জন্য নিচের 2টি চিত্র লক্ষ্য করো। আসলে আমরা চিত্রগুলো দেখি। প্রথম চিত্রটা, এই যে আমরা একটু আগে স্টার টপোলজি পড়ছি, চিত্র দেখে বোঝা যাচ্ছে মাঝখানে কেন্দ্রীয় ডিভাইসের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত করা আছে। এবং চিত্র 2-এ দেখো সেই বাস টপোলজির উদাহরণ, মাঝখানে একটি মূল ডাটা তার রয়েছে এবং এর সাথে বাকি ওই নেটওয়ার্কে বাকি কম্পিউটারগুলো সংযুক্ত করা আছে। তাহলে প্রথম কোশ্চেন হলো সুইচ কি? আর সুইচ এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস, আমরা জানি। হাব আর সুইচের মধ্যে বেশ সাদৃশ্য রয়েছে, কিন্তু সুইচ হচ্ছে নিজের যে উৎস কম্পিউটার থেকে ডাটা নিয়ে তার যে যে নির্দিষ্ট গন্তব্য কম্পিউটার আছে শুধুমাত্র ওই গন্তব্য কম্পিউটারে ডাটাটা প্রেরণ করতে পারে। হাব হচ্ছে সবগুলো কম্পিউটারে ওইটা ব্রডকাস্ট করতো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে আলোর গতি নিয়ে ডাটা পাঠানোর জন্য ব্যবহৃত কেবল। এই কেবলটি আসলে অপটিক্যাল ফাইবার কেবল বলা হয়ে থাকে, তোমরা এটা জানো, যেখানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে এবং যেটি খুব দ্রুত ডাটা আদান প্রদান করতে পারে। ব্যবহার করা খুবই লাভজনক এবং সুবিধাজনক। আচ্ছা, চিত্র 1-এ কোন নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করো। গ নং কোয়েশ্চেন। এই যে আমরা বললাম এটা স্টার টপোলজির একটা উদাহরণ, তারকার মতো দেখা যাচ্ছে। এই যে হাবটি রয়েছে, হাবই ডাটা চলাচল নিয়ন্ত্রণ করে থাকে। হাবের ক্ষমতা যদি বেশি হয় তাহলে এই নেটওয়ার্কে অধিকতর কম্পিউটার আরো বেশি সংযোগ দেওয়া যাবে। কেন্দ্রীয়ভাবে টপোলজি নিয়ন্ত্রণ করা যায় বলে এক্ষেত্রে ত্রুটি বা কোনো যদি সমস্যা হয় তার নির্ণয় করা অনেক সহজ। আসলে আমরা এবার ঘ নং কোয়েশ্চেনটা দেখি, যে কম খরচে ল্যাবের জন্য তৈরি উদ্দীপকের কোন টপোলজি সুবিধাজনক তুলনামূলক আলোচনা করো। এখানে এখন ল্যাব বানাতে বলেছে আমাদেরকে 25টি নতুন কম্পিউটার দেওয়া হয়েছে আইসিটি ল্যাব স্থাপনের জন্য। এখন কম খরচে ল্যাবের জন্য আমরা যে বাস টপোলজি চিত্র 2-এ রয়েছে তা ব্যবহার করা অধিক উপযোগী। কারণ হচ্ছে বাস টপোলজি পদ্ধতিতে একটি ওই যে অভিন্ন ডাটা চলাচলের জন্য যে মূল ডাটা পাথটা রয়েছে বা আমরা যেটাকে ব্যাকবোন বলি, মেরুদণ্ড, তা বিদ্যমান রয়েছে। সহজে নতুন কোনো কম্পিউটার যদি ওই নেটওয়ার্কে সংযুক্ত করা হয় তো ওই কম্পিউটার থেকে লাইন নিয়ে ওই ডাটা তারের সাথে সংযুক্ত করলেই হবে। আবার কোনো কম্পিউটারের সমস্যা হলে নেটওয়ার্ক থেকে তা খুলে নিলেই হয়, এতে কার্যকারিতা ব্যাহত হয় না। নতুন কম্পিউটার সংযোগের প্রয়োজন যদি হয় তাহলে ওই মূল বাসের সাথে সংযোগ দিলেই হবে। আর আমরা তো বললাম যদি সংকেতটাকে আরো বাড়াতে হয় তাহলে আমরা রিপিটার নেটওয়ার্কিং ডিভাইস ইউজ করব। কিন্তু স্টার টপোলজির ক্ষেত্রে সমস্যা হচ্ছে যদি কেন্দ্রীয় হাব বা সুইচ যদি অচল হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্ক সিস্টেমটা বিকল হয়ে যাবে। এই জন্য কম খরচের ল্যাবের জন্য তৈরি ল্যাব যদি বানাতে চায় তাহলে আমাদেরকে ওই বাস টপোলজিকে
ব্যবহার করতে হবে ওইটি বেশি সুবিধাজনক। এই যে আমরা বাস টপোলজির একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। আসার পর আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। এই কোয়েশ্চেনে 3টি টপোলজির এ বি সি দেয়া আছে। এ দেখে আমরা বুঝতে পারছি এটি একটি বাস টপোলজির উদাহরণ, বি হচ্ছে স্টার টপোলজির উদাহরণ, আর সি হচ্ছে রিং টপোলজির উদাহরণ। বৃত্তাকার পথে ঘুরছে লুপ আকারে, দেখে বোঝা যাচ্ছে। তাহলে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে হটস্পট কি? হটস্পট তো আমরা জানি, এটা টার্মটা খুব সচরাচর ইউজ করা হয়ে থাকে। এটা হচ্ছে এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক, যা মোবাইল কম্পিউটার এবং বিভিন্ন কম্পিউটার সম্পর্কিত ডিভাইসগুলো ইত্যাদিকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর পরের কোয়েশ্চেন হচ্ছে অপটিক্যাল ফাইবার দ্রুত গতিতে ডাটা আদান প্রদান করে থাকে। এটা আমরা গত কোয়েশ্চেনে আলোচনা করেছি, যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন থাকে, তারপর ইলেকট্রনিক সিগন্যালের পরিবর্তে আলোর সিগন্যাল ট্রান্সমিট করে থাকে ইত্যাদি। আসার পর গ কোয়েশ্চেনে বলা হয়েছে বি চিত্রে পি চিহ্নিত ডিভাইসটি বর্ণনা দাও। এই যে আমরা বি চিত্রে দেখি, বি চিত্রে দেখা যাচ্ছে মাঝখানে একটি ডিভাইস এবং এর আশেপাশে 5টি আলাদা আলাদা ডিভাইস সংযুক্ত করা আছে। তা আমরা এটা দেখে বুঝতে পারছি এর একটি স্টার টপোলজি। এর সাথে এর কেন্দ্রীয় ডিভাইসের সাথে 5টি আলাদা কম্পিউটার সংযুক্ত করা আছে। তো কেন্দ্রীয় ডিভাইসটি সাধারণত হাব অথবা সুইচ হয়ে থাকে। তো হাব যত বেশি বড় বা শক্তিশালী হবে তত বেশি কম্পিউটার আরো স্টার টপোলজিতে যুক্ত করা যাবে। হাব হচ্ছে সুনির্দিষ্ট কোনো কম্পিউটারে ডাটা না পাঠিয়ে সকল কম্পিউটারে পাঠায়, যেটাকে আমরা ব্রডকাস্ট বলে থাকি। এই হাব সুইচের চেয়ে কম গতিতে কাজ করে থাকে। নেটওয়ার্কে হাব ব্যবহার করলে তুলনামূলকভাবে খরচ কম লাগে। এখন আসলে আমরা গ কোয়েশ্চেনটি দেখি, যে এবিসি কে ব্যবহার করে নতুন টপোলজি তৈরি করা সম্ভব কি? তোমার উত্তর সপক্ষে যুক্তি দেয়। হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমরা জানি যে বিভিন্ন ধরনের টপোলজি একত্র করে আমরা হাইব্রিড টপোলজি বানাতে পারি। তো এখানে এবিসি হলো যথাক্রমে বাস, স্টার ও রিং টপোলজি। এই 3টি টপোলজি ব্যবহার করে নতুন যে টপোলজি তৈরি করা সম্ভব তাই হলো হাইব্রিড টপোলজি। হাইব্রিড নেটওয়ার্কের সুবিধা অসুবিধা নেটওয়ার্কে ব্যবহৃত টপোলজিগুলোর উপর নির্ভর করে। তো এই ক্ষেত্রে বাস, স্টার এবং রিং টপোলজির উপর হাইব্রিড টপোলজি কেমন হবে তা নির্ভর করে। এই যে দেখো, এভাবে হাইব্রিড টপোলজি গড়ে ওঠে। 3টি আলাদা আলাদা টপোলজি একসাথে সংযুক্ত হয়ে হাইব্রিড টপোলজি। এবার আসো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখানে বলা আছে একদিন রফিক সাহেবের অফিসে ব্যবহৃত নেটওয়ার্কের কোনো কম্পিউটারই কাজ করছিল না। অনুসন্ধানে জানা যায় যে মাত্র একটি কম্পিউটার নষ্ট হওয়ার কারণে এমনটি ঘটেছে। অপরদিকে মিজান সাহেবের অফিসে ব্যবহৃত নেটওয়ার্কে 2টি কম্পিউটার নষ্ট হলেও অন্যান্য কম্পিউটারগুলো একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত ছিল। এই যে কেন্দ্রীয় ডিভাইস আমাদের উল্লেখ করে দিয়েছে, এর মানে হচ্ছে এখানে স্টার টপোলজির কিছু আছে। আবার বলেছে, আবার রফিক সাহেবের ক্ষেত্রে কি হয়েছে, যে একটি মাত্র কম্পিউটার নষ্ট হয়েছে বলে ওই নেটওয়ার্কে কোনো কম্পিউটারে কাজ করছিল না। তো এই এই ঘটনাটি কখন ঘটতে পারে, যখন ওই নেটওয়ার্কে টপোলজি তোমার রিং টপোলজি হয়ে থাকবে। কারণ রিং টপোলজি আমরা দেখেছি লুপ আকারে একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে সংযুক্ত হয়, এবং ওই নেটওয়ার্কে যদি কোনো একটি কম্পিউটার খারাপ হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কেই সমস্যার সৃষ্টি হয়। তাহলে আমরা কোয়েশ্চেনগুলো দেখি। যে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে 7 ক, ব্যান্ডউইথ কি? আচ্ছা, ব্যান্ডউইথ হচ্ছে বিট পার সেকেন্ড, মানে ডাটা কত দ্রুত ট্রান্সমিশন ঘটবে ডাটা, এটাকে আসলে ব্যান্ডউইথ বলে থাকে। এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা স্থানান্তরের হারকে ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলে। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে আলোর গতিতে ডাটা স্থানান্তর, এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের
কোশ্চেনটা কোশ্চেনটা দেখি আমরা, যে রফিক সাহেবের অফিসে ব্যবহৃত নেটওয়ার্কে সাধারণত যে ধরনের কেবল ব্যবহৃত হয় তা বর্ণনা করো। রফিক সাহেবের ক্ষেত্রে কি হয়েছিল, যে একটি কম্পিউটার অকেজো হয়ে গেছে বলে পুরো নেটওয়ার্কের অন্য কোনো কম্পিউটারগুলো আর কাজ করছিল না। তাই রফিক সাহেবের নেটওয়ার্কে ছিল তোমার টুইস্টেড পেয়ার কেবল। এই কেবলের দুটি পরিবাহী তামাতারকে সুষমভাবে পেঁচিয়ে তৈরি করা হয়ে থাকে। পেঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্য মাঝখানে অপরিবাহী পদার্থ ব্যবহৃত হয়। তুলনামূলকভাবে স্বল্প মূল্যের বলে আসলে এই টুইস্টেড পেয়ার কেবলটি খুব ব্যবহার করা হয়ে থাকে। 4 নং কোয়েশ্চেনটি হচ্ছে 4 হচ্ছে উদ্দীপকে উল্লেখিত টপোলজির মধ্যে কোনটি বেশি নির্ভরযোগ্য। এটা আমরা বুঝতেই পারছি, যেহেতু রফিক সাহেব রিং টপোলজি ব্যবহার করেছিলেন, আর এখানে মিজান সাহেব ব্যবহার করেছিলেন বাস টপোলজি। বাস টপোলজি এমনি তুলনামূলকভাবে অতটা খুব বেশি দামি না, মোটামুটি ব্যবহার করাও সুবিধাজনক, এবং যেহেতু একটি কম্পিউটার নষ্ট হয়ে গেল নেটওয়ার্কে অন্য কম্পিউটারগুলোর সচল থাকে, তো বলা যায় যে এই উল্লেখিত দুই টপোলজির মধ্যে দুই টপোলজির মধ্যে বাস টপোলজি বিশেষভাবে বাস টপোলজি আগের রিং টপোলজির চেয়ে বেটার। এখানে বলা হয়েছে আবার কেন্দ্রীয় ডিভাইস বলা হয়েছে, তাই এক্ষেত্রে হবে স্টার টপোলজি। তাহলে বলা যায় যে রিং টপোলজির চেয়ে স্টার টপোলজি বেটার। এই যে আমরা দেখো রিং টপোলজি স্টার টপোলজি দেখতে পাচ্ছি। এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখানে বলা আছে একটি ভিডিও এডিটিং ফার্মে কম সংখ্যক কম্পিউটার থাকায় যে নেটওয়ার্ক কেবল ব্যবহার করত, বর্তমানে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি এবং দ্রুতগতি নিশ্চিত করতে কেবলটি পরিবর্তন করতে হয়েছে। অপরদিকে স্বল্প খরচে কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্ক এমনভাবে স্থাপন করেছে যেন একটি কম্পিউটার নষ্ট হলেও অন্য কম্পিউটার কাজ বন্ধ থাকে না। এখানে আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে ডেটা কমিউনিকেশন কি। আমরা স্বল্প ভাষায় হচ্ছে ডেটা কমিউনিকেশন হচ্ছে কোনো ডাটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সফার করার প্রক্রিয়াকেই ডেটা কমিউনিকেশন বলা হয়ে থাকে। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে ডাটা আদান প্রদান একই সময়ে সম্ভব। হ্যাঁ, আমরা জানি ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে একই সময়ে ডাটা আদান প্রদান সম্ভব। যেমন আমরা মোবাইলে যখন কথা বলে থাকি তখন ফুল ডুপ্লেক্স মোডে কথা বলে থাকি, একই প্রান্ত থেকে আমরা কথা বলছি আবার অন্য প্রান্ত থেকে কথা শুনছি। আচ্ছা, এখানে জিজ্ঞেস করা হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেনে যে উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। এই ক্ষেত্রে আমাদের বাস টপোলজি ব্যবহার করা হয়েছে। বাস নেটওয়ার্ক সংগঠনে একটি সংযোগ লাইনের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে। সংযোগ লাইনকে সাধারণত বাস বলা হয়ে থাকে। অন্য কম্পিউটারগুলো সেই সংকেত পরীক্ষা করে যখন একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের লাইনের মাঝে সংকেত পাঠানো হয়ে থাকে। কেবলমাত্র প্রাপক যে কম্পিউটার রয়েছে তাই সংকেত গ্রহণ করে থাকে। এভাবে একটি বাস নেটওয়ার্ক গড়ে ওঠে এবং এটি স্বল্প খরচ, টাকা পয়সা কম লাগে এটি তৈরি করতে। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত ফার্মে বর্তমানে কোন ধরনের নেটওয়ার্ক কেবল ব্যবহার করেছে এবং কেন। নেটওয়ার্ক কেবলের ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়েছে কোএক্সিয়াল নেটওয়ার্ক কেবল। দুটি পরিবাহী ও অপরিবাহী বা পরাবৈদ্যুতিক পদার্থের সাহায্যে তার এই কোএক্সিয়াল নেটওয়ার্ক কেবল ব্যবহার করা হয়ে থাকে। এই কেবল সহজে ইনস্টল করা যায়, আবার অপটিক্যাল ফাইবার কেবলের চেয়ে দামে অনেক সস্তা হয়ে থাকে। এই একটি বাস টপোলজির উদাহরণ, আমরা এটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এবার আমরা আরেকটি কোয়েশ্চেন দেখি। এখানে একটি চিত্র দেওয়া আছে।
কোশ্চেনে বলা হচ্ছে, প্রথম কোশ্চেন হচ্ছে মডেম কি। আমরা জানি মডেমে কি হয়ে থাকে, মডুলেশন এবং ডিমডুলেশন, যে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করা হয়, আবার ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করা হয়। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগার কারণ বুঝিয়ে লেখো। এটা আমরা ট্রান্সমিশন সম্পর্কে ডিটেলস আলোচনা করলেও এখানে জানবো। এখানে এখন আমরা চিত্রটার ব্যাখ্যা দেখি, যে 3 নম্বর কোশ্চেনে আছে যে উদ্দীপকের টপোলজির ডিভাইসটি নষ্ট হলে ডাটা চলাচলের ক্ষেত্রে যে সমস্যা সৃষ্টি হবে তা ব্যাখ্যা করতে। এখন আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি হাইব্রিড টপোলজির উদাহরণ। এই টপোলজিতে রিং ও বাস ইত্যাদি নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। এখন যদি ডিভাইসটি নষ্ট হয় তাহলে ডাটা চলাচলের ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হবে তা হলো, এই রিং নেটওয়ার্কে কোনো কম্পিউটার সংকেত পাঠালে তা পরবর্তী নোডের দিকে প্রবাহিত করবে। এভাবে তথ্যের ও বৃত্তাকার পথে বিভিন্ন নোডে সংযুক্ত কম্পিউটার প্রয়োজনে উক্ত সংকেত গ্রহণ করতে পারে। এজন্য রিং নেটওয়ার্কে কোনো কম্পিউটার সংকেত পুনঃপ্রেরণের ক্ষেত্রে নেটওয়ার্কটি অকেজো হয়ে পড়বে। এক্ষেত্রে খারাপ কম্পিউটারটি এক্ষেত্রে হচ্ছে এফ অপসারণ করে পুনরায় সংযোগ করতে হবে। এছাড়া নতুন যন্ত্রপাতি সংযোগের জন্য নতুন নোড সৃষ্টি করতে হবে। নতুন নোডের রিং ভেঙে দুটো পাশাপাশি নোডের সাথে সংযুক্ত করতে হবে। এরপর 4 নম্বর কোশ্চেনে বলা আছে, ঘ কোশ্চেনে যে উদ্দীপকের শুধুমাত্র এ, বি, সি ও ডি এই 4টি ডিভাইসের মধ্যে কি ব্যবস্থা গ্রহণ করলে ডাটা চলাচলের গতি সবচেয়ে বেশি হবে বিশ্লেষণ করো। এখন এই 4টি ABCD 4টি ডিভাইসের মধ্যে ডাটা চলাচলের ক্ষেত্রে সবচেয়ে বেশি করার জন্য যে ডিভাইসসমূহের মধ্যে আমরা জানি মেশ নেটওয়ার্ক টপোলজি যেটা রয়েছে, যে একটির সাথে আরেকটি এবং মানে একটি নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার আছে প্রত্যেকটির সাথে সংযুক্ত হবে, ওই ব্যবস্থা গড়ে তুলতে হবে। যে এক্ষেত্রে ABCDE প্রত্যেকটির সাথে সংযুক্ত হবে। তাই মেশ টপোলজিতে যে কোনো দুটি কম্পিউটারের মধ্যে সরাসরি যুক্ত থাকে বলে অত্যন্ত দ্রুত গতিতে ডাটা আদান প্রদান করতে পারে। এখানে নেটওয়ার্কে কোনো সমস্যা হলে তা সহজে সমাধান করা যায়। এই যে দেখো মেশ টপোলজির একটি উদাহরণ, যে নোড 1, নোড 2, নোড 3, নোড 4 4টি নোডই একটি আরেকটির সাথে সংযুক্ত রয়েছে, কানেক্টেড ভাবে আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে নেটওয়ার্ক টপোলজি, নেটওয়ার্কের প্রকারভেদ এবং নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কিত বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, MCQ এসব নিয়ে আলোচনা করব এই নেটওয়ার্ক চ্যাপ্টার থেকে। তাহলে আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, ধন্যবাদ তোমাদের।